মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে আছি স্মৃতি সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে যে ক্লাসটি আমি নিব সেটি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য, মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য, এবং যে কোর্সটি আমি পড়াবো সেটি হচ্ছে কাউন্সেলিং সাইকোলজি, যেখানে আমি শিশুদের সঙ্গে কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা করব। এর আগে গত ক্লাসে শিশুদের যে আচরণগত সমস্যা, শিশু লালন পালনের সমস্যা, সেই সংকটসমূহ নিয়ে আমরা আসলে আলোচনা করেছি। তারপর শিশুদের সাথে কি কি ধরনের সমস্যা হয়, কি কি ধরনের নির্যাতন শিশুরা আসলে শিকার হয়, সেই সম্বন্ধেও কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে এই নির্যাতনগুলো থেকে বের হওয়া, এই সমস্যাগুলো থেকে বের হওয়া, শিশুদের সাথে কিভাবে সমস্যা থেকে সমাধানের পথে এগোনো যায়, সেই দিকে কোন কাউন্সিলিংটা আসলে চলে, তাহলে শিশুদের সঙ্গে যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের যে আলোচনার বিষয় বা ক্লাস যে বিষয়টি আলোকে নিব সেটা হচ্ছে শিশুদের সঙ্গে কাউন্সিলিং প্রক্রিয়া। শিশুদের সঙ্গে কাউন্সেলিং, শিশুদের সঙ্গে কাউন্সেলিং প্রক্রিয়া। এই শিশুদের সঙ্গে যে কাউন্সেলিং প্রক্রিয়া যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে সংক্ষিপ্তভাবে যদি আমি উপস্থাপন করি, তাহলে এই কাউন্সেলিং প্রক্রিয়াকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় বা চারটি ধাপে আসলে অগ্রসর হওয়া যায়। এটি তো আসলে শুরু হবে শেষ হবে এটা, তবে এটি ধাপে ধাপে ক্রমান্বয়ে আসলে অগ্রসর হবে। আমি আগেই বলেছি যে কোনো কাউন্সিলিং প্রক্রিয়া আসলে কত দিনে, একজন ব্যক্তির ক্ষেত্রে হয়তো 15টি সেশনই শেষ হয়ে গেছে, কিন্তু অন্য ব্যক্তির ক্ষেত্রে 15-এর কাছে 30টি 40টি সেশনও কিন্তু তার দরকার হতে পারে। অর্থাৎ তার সমস্যা কতটা গভীর, তার সমস্যার সমাধান করতে গিয়ে কতটা সময় লাগছে সেটার উপর কিন্তু নির্ভর করবে। আর এই ক্ষেত্রে যেহেতু বিষয়টি হয়ে গেছে শিশু, তো শিশুটির ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সময় অবশ্যই দিতে হবে। শিশুকে বোঝাতে গেলে, শিশুকে বুঝতে হলে তাকে কিন্তু তার পেছনে অনেক বেশি সময়ের ব্যাপার। তো এই যে কাউন্সিলিং প্রক্রিয়া, এই কাউন্সিলিং প্রক্রিয়া আসলে চারটি ধাপে সম্পন্ন হবে। তাহলে এই ধাপগুলো যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি, সেটা হচ্ছে শিশুদের অ্যাসেসমেন্ট ধাপ, 2 নাম্বার হচ্ছে শিশুর জন্য থেরাপি প্রয়োগ, 3 নাম্বার হচ্ছে শিশুর পারস্পরিক ব্যক্তিকে যুক্ত করা, এবং 4 নাম্বার হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই। আচ্ছা, তাহলে এই চারটি ধাপ কিন্তু আমরা আগে লিখে নিতে পারি। শিশুদের সঙ্গে যে কাউন্সিলিং প্রক্রিয়া, সেক্ষেত্রে চারটি ধাপ রয়েছে, তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে প্রাথমিক অ্যাসেসমেন্ট। ঠিক আছে, প্রাথমিক অ্যাসেসমেন্ট ধাপ। 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে শিশুর জন্য থেরাপি প্রয়োগ। 2 নাম্বার হচ্ছে শিশুর জন্য থেরাপি প্রয়োগ। 3 নাম্বার হচ্ছে কি? শিশুর সঙ্গে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, অর্থাৎ শিশুর পারস্পরিক ব্যক্তিকে যুক্ত করা। শিশুর পারস্পরিক ব্যক্তিকে যুক্ত করা। এবং 4 নাম্বার হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়ার, 4 নাম্বার হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়ার কার্যকারিতা, যাচাই। তাহলে এই চারটি ধাপ কিন্তু আমরা পেয়ে গেলাম। আমি আবারও ধাপগুলোর কথা বলছি, যে শিশুর যে প্রথম যেটা হচ্ছে প্রাথমিক অ্যাসেসমেন্ট ধাপ,
শিশুর জন্য থেরাপি প্রয়োগ, শিশুর পারস্পরিক ব্যক্তিকে যুক্ত করা এবং কাউন্সেলিং প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই। আচ্ছা, এই 4টি ধাপ আমরা অবশ্যই আলোচনা করব। তবে এই 4টি ধাপ সম্পর্কে যেটা বুঝিয়ে দিই যে প্রাথমিক অ্যাসেসমেন্ট ধাপটা কি। প্রথমটা নিয়ে আমরা আলোচনা করি। প্রাথমিক অ্যাসেসমেন্ট ধাপ কি? এই পর্যায়কে আসলে থেরাপি প্রয়োগের একটি প্রস্তুতি কাল বলা হয়, তাই না? অ্যাসেসমেন্ট কথাটির অর্থ হচ্ছে মূল্যায়ন আমাকে করতে হবে। শিশুটির আসলে কি সমস্যা, শিশুটির এই সমস্যার সমাধানের জন্য কি পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে সে বিষয়ে অনুমান করা, সে সম্বন্ধে অনুমান করতে হবে, সেই অনুমান এর প্রেক্ষিতে কাজ করতে হবে, উপযুক্ত মাধ্যম নির্ধারণ করতে হবে, শিশুর জন্য যে প্রয়োজনীয় তথ্য সেই জন্য বাবা মার সাথেও কথা বলতে হবে। সেটা কিন্তু এই প্রথম ধাপে কিন্তু এই কাজগুলো করতে হবে। অর্থাৎ তাহলে যে প্রাথমিক অ্যাসেসমেন্ট ধাপ, সেই ধাপটাকে আমরা কি করতে পারি, যে আমরা যে থেরাপিটা প্রয়োগ করব বা কাউন্সেলিং প্রক্রিয়াটা যে আসলে শুরু করব সেটার একটি প্রস্তুতি কাল আমরা বলতে পারি। এক্ষেত্রে প্রস্তুতিটা হবে অবশ্যই একজন কাউন্সেলরের, কারণ তাকেই প্রস্তুতি নিতে হবে যে শিশুর সাথে কথা বলতে হবে, শিশুর বিভিন্ন ধরনের আচরণগত আবেগীয় যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু পর্যবেক্ষণ করতে হবে এবং তার আলোকে তাকে একটি অনুমান তৈরি করতে হবে এবং এই অনুমানের আলোকেই বিভিন্ন সেশনে শিশুকে জড়িত করতে হবে। অর্থাৎ শিশুর পিতামাতার সঙ্গে এক্ষেত্রে সাক্ষাৎ করতে হবে। এই যে প্রাথমিক যে অ্যাসেসমেন্ট ধাপ, সেই প্রাথমিক অ্যাসেসমেন্ট ধাপে 2টি পর্যায় রয়েছে। একটি হচ্ছে রেফারেল তথ্য সংগ্রহ। আমরা তাহলে প্রথমটা নিয়ে আলোচনা করি। প্রাথমিক অ্যাসেসমেন্ট ধাপে 2টি যে কার্যক্রম রয়েছে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে রেফারেল তথ্য সংগ্রহ, আর 2 নাম্বার হচ্ছে পিতামাতা বা সেবাদানকারীর সাথে সংযুক্ত হওয়া। পিতামাতা বা সেবাদানকারীর সাথে সংযুক্ত হওয়া। তাহলে এই আলোচনাটা কিন্তু আমরা করছি প্রাথমিক অ্যাসেসমেন্ট ধাপে, যেখানে 2টি বিষয় রয়েছে, 2টি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। 1 নাম্বার হচ্ছে রেফারেল তথ্য সংগ্রহ, 2 নাম্বার হচ্ছে পিতামাতা বা পিতামাতা যাদের নেই, যার কাছে সে বড় হচ্ছে বা বড় হয়েছে, সেই সেবাদানকারীর সাথে সংযুক্ত হওয়া। কেউ যদি কোনো প্রতিষ্ঠানে বড় হয়ে যায়, সেবা যেখানে বিভিন্ন ধরনের আশ্রম রয়েছে, অনাথ আশ্রম রয়েছে, সেই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যদি কোনো শিশু থাকে, সেই সেবাদানকারীর সাথে আসলে সংযুক্ত হতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে রেফারেল তথ্য সংগ্রহ। রেফারেল হচ্ছে যে আমাকে আসলে যে শিশুটি আসছে আমার কাছে সেশন পরিচালনা করার জন্য বা সেশনে আসছে, সেই সেশন কাউন্সেলিং যদি আমি পরিচালনা করতে চাই, যত বেশি সম্ভব শিশুর আচরণ, শিশুর আবেগীয় অবস্থা, শিশুর জীবন ইতিহাস, শিশুর সামাজিক পটভূমি, শিশুর আসলে মানে পটভূমি বলতে শিশু আসলে কিভাবে বেড়ে উঠেছে, শিশুর কাকা কাকি চাচা চাচি যেটাই বলি না কেন তাদের অবস্থা কেমন, তাদের বাবা মার সামাজিক অবস্থা কেমন, সে কোনভাবে, সে কি মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, সে কি নিম্নবিত্ত, মানে সে আসলে কিভাবে বেড়ে উঠেছে, অনেক খেলনা পেয়ে সে অভ্যস্ত নাকি একটি খেলনাও সে পায়নি, অবহেলিত, এই যে তার যে বেড়ে ওঠা, সে কতটা আদরে বেড়ে উঠেছে, কতটা অবহেলায় বেড়ে উঠেছে, এই বিষয়গুলো কিন্তু একজন কাউন্সিলিংকে জানতে হবে এবং শিশু যে পরিবেশে, বর্তমানে যে পরিবেশে বসবাস করছে সে সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়। অনেক সময় দেখা যাচ্ছে একটি শিশু যতক্ষণ পরিবারে থাকছে তার কোনো সমস্যা হচ্ছে না, সে যখন বাইরে পড়াশোনা করতে যাচ্ছে বা অন্য কোনো আত্মীয় স্বজনের কাছে যখন সে পড়াশোনা করছে, তখন কিন্তু তার আচরণগত অনেক সমস্যা হয়। সে
তার অভিযোজনমূলক অনেক সমস্যা হয়। অর্থাৎ তাহলে তার বর্তমান অবস্থাটাও কিন্তু জানতে হবে যে বর্তমানে শিশু কোন পরিবেশে বাস করছে, সে বাবা মার কাছে আছে না অন্য আত্মীয় স্বজনের কাছে আছে, সে কি তার নিজের গ্রামে থাকছে নাকি মানে যেভাবে সে গ্রামে বেড়ে উঠেছে তারপরে সে শহরে এখন বর্তমানে অবস্থান করছে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। অর্থাৎ এই জানার ক্ষেত্রে তার বিভিন্ন রেফারেলের মাধ্যম হতে পারে, সেই রেফারেলের মাধ্যমে কিন্তু কাউন্সিলরের কাছে আসেন, যা সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া যায়। আবার এই রেফারেলের উৎস কিন্তু বিভিন্ন রকম হতে পারে। কীরকম হতে পারে? এক্ষেত্রে পিতামাতার রেফারেল হিসাবে কাজ করে, পিতামাতার কাছ থেকে বিভিন্ন তথ্য নিতে পারে। আবার কিন্তু কোনো কোনো উৎস শিশু দিতে পারে, শিশুর কাছ থেকে জিজ্ঞাসা করেও কিন্তু আমরা অনেক কিছু উত্তর পেতে পারি। তাহলে এই রেফারেল তথ্য সংগ্রহ কিন্তু প্রাথমিক অ্যাসেসমেন্ট ধাপে করতে হবে। 2 নম্বর কি? পিতামাতা বা সেবাদানকারীর সাথে আসলে সংযুক্ত হতে হবে। যেখানে আমরা বেড়ে উঠি না কেন, সে পিতামাতার কাছেই হোক বা সেবাদান প্রতিষ্ঠানের কাছেই হোক, সেই সেবাদান প্রতিষ্ঠানের কাছ থেকে আসলে বিভিন্ন ধরনের বিষয় আমাদেরকে জানতে হবে। শিশুর সমস্যা সম্পর্কে, শিশুর জীবন ইতিহাস সম্পর্কে, পিতামাতা ছাড়াই আসলে শিশু কতটা স্বাধীনভাবে থাকতে পারছে, নাকি তার একাকিত্ব অনেক বেশি লাগছে, এই বিষয়গুলো জানা কিন্তু খুব বেশি দরকার। তো এই তথ্যগুলো জন্য কিন্তু কি হবে? পিতামাতা বা সেবাদানকারীর সাথে কিন্তু সংযুক্ত হতে হবে। তাকে একজন কাউন্সিলরকে অবশ্যই কিন্তু সংযুক্ত হতে হবে। আচ্ছা, 2 নম্বরে যাই। 2 নম্বর হচ্ছে শিশুর জন্য থেরাপি প্রয়োগ। এইসব তথ্য যখন আমি পেয়ে যাব তখন কিন্তু অনুমান করব এবং অনুমানের ভিত্তিতে কিন্তু আমাকে কাউন্সিলিং প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তারপর আমি কিন্তু শিশুর উপর থেরাপিটা প্রয়োগ করব। শিশুর উপর যখন আমি থেরাপি প্রয়োগ করব সেক্ষেত্রে আবার কতগুলো কাজ এখানে রয়েছে। কি কি কাজ রয়েছে সেটা হচ্ছে, শিশুর জন্য যখন থেরাপি প্রয়োগ করা হচ্ছে তখন বিভিন্ন ধরনের কাজ রয়েছে। কি কি কাজ? সেটা হচ্ছে কার্যকর মাধ্যম নির্ধারণ করা, কার্যকর মাধ্যম নির্ধারণ করা, কার্যকর মাধ্যম নির্ধারণ করা। কেন এই কথাটা দিল সেটা জানা বেশি দরকার, কারণ শিশুর জন্য বা শিশুর সঙ্গে যখন সাক্ষাৎকার করব সেই সাক্ষাৎকার করার পূর্বে কিন্তু কার্যকর মাধ্যম অবশ্যই বেশি জানা দরকার। শিশু যেহেতু সমস্যাগ্রস্ত, শিশুর সাথে অবশ্যই কাউন্সিলিং করতে হবে, কিন্তু শিশুর সাক্ষাৎকার গ্রহণের পূর্বে কিন্তু একটি কার্যকর মাধ্যমের মাধ্যমে কিন্তু আমাকে প্রয়োজনীয় তথ্যটা অবশ্যই ভিত্তি যুক্ত এরকম কিন্তু তথ্য আমাকে আগে জেনে নিতে হবে। অর্থাৎ শিশুর লিঙ্গ, শিশুর বয়স, ব্যক্তিগত বৈশিষ্ট্য সমূহ, তার আবেগীয় সমস্যার প্রকৃতির উপর ভিত্তি করে কিন্তু এই মাধ্যম ব্যবহার করতে হবে। শিশুর যদি মেয়ে হয় তাহলে তার মায়ের প্রতি তার আকর্ষণটা অনেক বেশি থাকবে, মা অনেক বেশি ঘনিষ্ঠ হবে তার প্রতি। তো সেই ক্ষেত্রে আমি মায়ের কাছ থেকে অনেক বেশি তথ্য নিতে পারি। তার বয়স বিবেচনা করে, তার বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রে, তার বন্ধু কোন ধরনের বন্ধু রয়েছে সেই বন্ধুর ক্ষেত্রেও কিন্তু একটি কার্যকর মাধ্যম এখানে নির্ধারণ করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে শিশুর সঙ্গে যুক্ত হওয়া, শিশুর সঙ্গে যুক্ত হওয়া অর্থাৎ অ্যাটাচমেন্টটা অনেক বেশি দরকার, বা জয়নিং উইথ দ্য চাইল্ড, মানে শিশুর সঙ্গে আমাকে যুক্ত হতে হবে। সাধারণত প্রত্যেকটি শিশু তার পিতামাতার সঙ্গে কিন্তু সেশনে আসে, সে কখনো একা আসতে পারে না, তার পিতামাতার সঙ্গে সেশনে আসে, কারণ পিতামাতারাও স্বস্তি অনুভব করে এবং শিশুরাও কিন্তু স্বস্তি অনুভব করে এবং নিজেদেরকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন। শিশুর সেশন এই পরিবেশ হতে হবে আসলে বন্ধুত্বপূর্ণ এবং আত্মীয়পূর্ণ। অনেক কাউন্সিলর তার সেশন পরিচালনার আগমনের জন্য পিতামাতা এবং শিশুকে
চা বা কফি প্রদানের মাধ্যমে আপ্যায়ন করে থাকেন। প্রত্যেকটা শিশুর স্বতন্ত্রতা, আসলে বিশেষ ব্যক্তিত্ব, গুণাবলী এবং চাহিদা নিয়ে কিন্তু সেশনে আসে। অনেকের ক্ষেত্রে সেশনে সহজভাবে যুক্ত হওয়া কঠিন, তাই না? যেমন শিশুরা চুপচাপ, সবার সাথে গিয়ে যে শিশুরা বন্ধুত্বপূর্ণ আচরণ করবে এটা কিন্তু না। এক্ষেত্রে একজন কাউন্সিলরকে কি করতে হবে, তার বাবা মার সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে, তার সাথে একটি পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারে, সেটা দেখেও কিন্তু এটি শিশু স্বস্তিমূলক পর্যায়ে মনে করতে পারবে। সে মনে করবে যে আমার বাবা মার সাথে যেহেতু এই ব্যক্তিটি বন্ধুত্বসুলভ আলোচনা করছে, ভালো সম্পর্ক রয়েছে, তাহলে সে আমারও ঘনিষ্ঠ, সে আমারও কাছের মানুষ, এরকম ফিল থেকে কিন্তু সে তার মনের কথাগুলো খুলে বলতে পারে। তো এই যে বিষয়টি, এটাও কিন্তু শিশুর সঙ্গে যুক্ত হওয়ার একটি টেকনিক। আমি প্রত্যক্ষভাবে হলাম না, কিন্তু পরোক্ষভাবে কিন্তু শিশুর সঙ্গে যুক্ত হলাম। অর্থাৎ কাউন্সিলরকে কিন্তু শিশুর সাথে যুক্ত হতে অনেক ধরনের টেকনিক আসলে প্রয়োগ করতে হবে এবং শিশুর সাথে যুক্ত হতে হবে। তাহলে পিতামাতা অনেক সময় শিশুর উপর রেগে যেতে পারে, কিন্তু একজন কাউন্সিলর কিন্তু রেগে যেতে পারেন না সব সময়। তো এই বিষয়টি আসলে খেয়াল রাখতে হবে, শিশুর সঙ্গে যুক্ত হওয়া। এবং 3 নাম্বার হচ্ছে শিশুকে জীবনের গল্প বলতে, শিশুকে জীবনের গল্প বলতে আগ্রহী করে তোলা। অর্থাৎ শিশুর যে নিজের জীবনের ঘটনা রয়েছে, গল্প রয়েছে, সেই ঘটনাগুলোকে বলতে আগ্রহ করা। তুমি ছোটবেলায় কি করেছো, ঈদের সময় কি করেছো, পূজার সময় কি করেছো, গ্রীষ্মের ছুটি যখন হয়েছে তখন কি করেছো, আম খেয়েছো, আম গাছে উঠেছো, কখনো পড়ে গিয়েছো। অর্থাৎ এই ছোট ছোট গল্পের মাধ্যমে কিন্তু সে কখনো উচ্ছ্বাস প্রকাশ করবে, তখন সেই গল্পের আড়ালে তার যে বিভিন্ন ধরনের লুকায়িত ঘটনা রয়েছে, তার যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো কিন্তু একজন কাউন্সিলর খুব সহজে বুঝতে পারবে। তাহলে এই গল্পগুলো বলতে তাকে আগ্রহী করে তোলা। তারপরে কি হবে, এই গল্পগুলো জীবনের গল্প বলতে তাকে সক্ষম করে তোলা। অর্থাৎ সে যখন আগ্রহ প্রকাশ করবে, গল্প বলতে পারবে, সে তখন কিন্তু এর পরবর্তী ঘটনাগুলোকেও কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। অর্থাৎ সে যখন নিজের ঘটনাগুলোকেও নিজে অন্যের কাছে উপস্থাপন করবে, তখন কিন্তু সে নিজের ঘটনার পুনরাবৃত্তি নিজে দেখবে। অর্থাৎ নিজের চেহারাটা আয়নার সামনে দেখলে যেমন বোঝা যায় নিজের চেহারাটা কোন অবস্থানে রয়েছে, তেমনি নিজের ঘটনাগুলো যখন অন্যের কাছে বিশ্লেষণ করবে, ব্যাখ্যা করবে, তখন কিন্তু সে বুঝতে পারবে আমার কোনটা ভুল হয়েছিল, কোনটা ঠিক হয়েছিল। তো এই বিষয়গুলো আসলে আমাদের মনে রাখা দরকার। 3 নাম্বার হচ্ছে শিশুর পারস্পরিক ব্যক্তিকে যুক্ত করা। শিশুর পারস্পরিক ব্যক্তিকে যুক্ত করা। তাহলে এখানে আবার 3টি বিষয় রয়েছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পরিবার ও পিতামাতাকে সম্পর্কিত করা। পরিবার ও পিতামাতাকে সম্পর্কিত করা। 2 নাম্বার রেফারেলকে ফিডব্যাক প্রদান। রেফারেলকে ফিডব্যাক প্রদান। এবং 3 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় শিক্ষা প্রদান। প্রয়োজনীয় শিক্ষা প্রদান। তাহলে এখানে কি হচ্ছে, পরিবার ও পিতামাতাকে সম্পর্কিত করা। একটি পরিবারে মা বাবা থাকে এবং অন্যান্য আত্মীয় স্বজন থাকে, কিন্তু সেই পরিবারে সবার সঙ্গে অ্যাটাচমেন্ট কিন্তু গড়ে ওঠে না। অনেক পরিবারে কেউ খবর রাখে না যে বাবা কখন ফিরবে বা ছেলে কখন ফিরবে, অর্থাৎ কেউ কারো খবর জানে না, কিন্তু পরিবারের সদস্য হিসাবে রয়েছে।
পরিবারের কারণে কিন্তু এই শিশুর সমস্যাগুলো তৈরি হয়, আবার পরিবারের মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলোর সমাধানও চলে আসে। অর্থাৎ পরিবার কিন্তু একটি মানুষের আসলে কেন্দ্রবিন্দু, তাই না? এখান থেকে আসলে কিন্তু মানুষের বেড়ে ওঠা, তারপর হয়তো সে কর্মস্থলের জন্য বাইরে যায়, সে বিয়ে শাদীর জন্য অনেক দূরে যায়, সে দেশ বিদেশেও যাচ্ছে, তারপরেও কিন্তু পরিবারের প্রতি একটি টান থাকে এবং সে হয়তো আবার শেষ বয়সে পরিবারে ফিরে আসতে চায়। তাহলে এই যে শিশুর যে পরিবার থেকে আসলে ভালোবাসা, পরিবার থেকে গ্রহণযোগ্যতা, পরিবার থেকে আবার বর্জিত কিছু বিষয়, সব কিছু মিলে কিন্তু একটি চক্রাকারে আবর্তিত হয় এবং শিশুরা কি হয়, শিশুরা কিন্তু মনোযোগ পাওয়ার লক্ষ্যে কিন্তু অনেক সময় অশান্ত আচরণ করে। এই কথাটি বারবারই আমি বলেছি যে কোনো আচরণ করার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকবে। এই বিষয়টি আমাদেরকে আসলে পিতামাতা হিসাবে, আমাদেরকে আসলে বড় একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসাবে কিন্তু আসলে এই বিষয়টি আমাদেরকে দেখতে হবে। শুধুমাত্র রাগারাগি করে কিন্তু এর সমাধান হবে না। কেন শিশুটি এই আচরণ করছে সেই বিষয়টি কি আমাদেরকে আসলে বুঝতে হবে। শিশুরা কি হয়, অসদাচরণ যখন করে, একটু ভাঙাচোরা করে, এর ফলে কি হয়, পিতামাতা রাগান্বিত হয়, তাদের স্নেহ ভালোবাসা কমিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু শিশুটি কিন্তু আসলে চায় যে মনোযোগ আকর্ষণের জন্য কিন্তু এই আচরণটি করে, কিন্তু উল্টো পিতামাতা কি করে, তাদের প্রতি আরো ভালোবাসা কমিয়ে দেয়। ভালোবাসা যখন কমিয়ে দেয় তখন পিতামাতা মনে করে যে আমি যখন ভালোবাসা কমিয়ে দেব তখন সেও ঠিক সোজা হয়ে যাবে, এরকম একটা মনে করে। আবার শিশুটি আবার উল্টা মনে করে যে আমি যতক্ষণ এইরকম খারাপ আচরণ করবো, বাবা মা আমার প্রতি অ্যাটেনশন দেবে, এটা করো না, ততক্ষণ আমাকে আমার প্রতি চোখে চোখে রাখবে। তো এর ফলে কি হয়, তার কিন্তু খারাপ আচরণের সংখ্যাও বেড়ে যাচ্ছে, এদিকে বাবা মার ভালোবাসাও কমে যাচ্ছে। অর্থাৎ দুইটা সম্পর্কের মাঝখানে কিন্তু দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে শিশুর কিন্তু আচরণে কোনো পরিবর্তন হচ্ছে না। শিশুর এই যে কোনো পরিবর্তন হচ্ছে না, এটাও কিন্তু বাবা মা বুঝতে পারছে না। অর্থাৎ তাদের শিশুরও যেমন আচরণটি সঠিক হচ্ছে না, বাবা মার আচরণটিও কিন্তু সঠিক হচ্ছে না। তাহলে এই যে পরিবার এবং পিতা মাতাকেও কিন্তু সম্পর্কিত করা, অর্থাৎ তাদেরও দুইটা আচরণ যে সঠিক করতে হবে, দুইটা আচরণ যে ভুল হয়েছে, এটাও কিন্তু একজন কাউন্সিলরকে, শিশুকে যখন কাউন্সিলিং করবে সেই তথ্যটাও কিন্তু একজন পিতা মাতাকে দিতে হবে। অর্থাৎ আমি বা কাউন্সিলর যখন কাউন্সিলিং করবে, শিশুর পাশাপাশি কিন্তু ওই পরিবারকেও পরিবর্তন সম্পর্কে অবহিত হতে হবে। অর্থাৎ শিশুর এই আচরণটি হচ্ছে, শিশুর এই আচরণটি অসাধু আচরণ, এই আচরণটিকে পরিবর্তন করতে হবে। পাশাপাশি কিন্তু পরিবারের সদস্যদেরও কিন্তু মন মানসিকতার পরিবর্তন করতে হবে, যার ফলে কিন্তু শিশুর এই আচরণের অপদমন ঘটতে পারে এবং পশ্চাৎপদ হতে পারে। পরিবারকে কিন্তু সেই ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে। এই জন্যই কিন্তু পরিবার এবং পিতা মাতাকে সম্পর্কিত করা, এই কথাটি এখানে যুক্ত হয়েছে। তারপরটা কি, তারপরটা হচ্ছে রেফারেলকে ফিডব্যাক প্রদান। রেফারেলকে ফিডব্যাক প্রদান হচ্ছে স্কুল ইতিবাচক ফিডব্যাক প্রদান করেন। কিভাবে করেন, যে অতীতে যারা খারাপ আচরণ করেছে যেসব শিশুদের, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাই না? তো অতীতে যদি কোনো শিশু এভাবে অন্যায় আচরণ করে, প্রদান করে, ফলে অতীত কি করে, শিশুর সঙ্গে যে ভিন্ন ধরনের আচরণ করত তা উপলব্ধি করতে সক্ষম হয়। তাহলে এই যে রেফারেলকে যে একটি ফিডব্যাক প্রদান করা, সেটাও কিন্তু একটি কাউন্সিলিং প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। দেখো, এই বিষয়টি হয়তো তোমরা বুঝতে পারোনি, আমি একটু সহজ করে বলছি। কাউন্সিলিং সেশনের মাধ্যমে বিভিন্ন সমস্যার উন্নতি হয়, তাই না? কাউন্সিলিং কি সমস্যার সমাধান করা হয়। তাহলে এই যে কাউন্সিলিং প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যার যে উন্নতি হয় এবং একটার উন্নয়ন ঘটে, যা শিশু তার অন্যান্য পরিস্থিতিতে ব্যবহার করতে সক্ষম হয়। সেশনের মাধ্যমে কি হয়, শিশুর উন্নতি হয়, যা রেফারেল এজেন্সিগুলো যেমন স্কুল, তার বন্ধু বান্ধব, বিভিন্ন ধরনের যে ব্যক্তিগুলো রয়েছে, সে আচরণকে কিন্তু গঠনগতভাবে পরিবর্তন করতে চেষ্টা করে। তাহলে এখানে কিন্তু রেফারেলকেও কিন্তু একটা ফিডব্যাক প্রদান করছে। অর্থাৎ যে
প্রয়োজনীয় তথ্যগুলো আমরা স্কুল থেকে নিয়েছিলাম, বন্ধু বান্ধব থেকে নিয়েছিলাম, তাদেরকেও কিন্তু একটি ফিডব্যাক প্রদান করা হয় কিভাবে শিশুটি যখন সঠিক আচরণ প্রদান করছেন, তাদের সঙ্গে যখন ভালো ব্যবহার করছেন, স্কুলে গিয়ে ঠিকমতো পড়াশোনা করছেন, তাহলে কি হচ্ছে সেখানেও কিন্তু একটি ফিডব্যাক প্রদান তারা পেয়ে যাচ্ছেন। তারপর কি হচ্ছে প্রয়োজনীয় শিক্ষা প্রদান, অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষামূলক কার্যক্রমে কিন্তু শিশুকে অংশগ্রহণ করানো যেতে পারে। সেটা এককভাবে হতে পারে, দলীয়ভাবে হতে পারে। বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে কিন্তু একটি তার সফলভাবে দক্ষতা অর্জন হতে পারে। এবং সর্বশেষ সেটা হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়ার কার্যকারিতা ও যাচাই, যেখানে আমরা পাবো সামগ্রিক অ্যাসেসমেন্ট ও মূল্যায়ন এবং কেস পরিসমাপ্তি। অর্থাৎ সর্বশেষে আমরা একটি কাউন্সিলিং প্রক্রিয়ার থেরাপির প্রভাব যাচাই নিয়ে আলোচনা করতে পারি, যে এটা আসলে শিশুর সঙ্গে যে সেশনটি পরিচালনা করা হলো সেই পরিকল্পনার প্রভাব কতখানি পরিবার এবং শিশু যৌথভাবে সহযোগিতার মাধ্যমে সেটা যাচাই করা অবশ্যই উত্তম। শুধুমাত্র শিশু উপকৃত হলো সেটা হবে না, পরিবারকেও ওখান থেকে পরিবারের অন্যান্য লোকজন আসলে কতটুকু উপকৃত হলো সেটাও যাচাই করতে হবে। এর মাধ্যমে আসলে কিভাবে সেবা প্রদান করা যায় অ্যাসেসমেন্টের মাধ্যমে সেটাও বুঝতে হবে সামগ্রিকভাবে, এবং সেশনের কি কার্যকারিতা রয়েছে সেটাও কিন্তু সবাইকে বুঝতে হবে, যে এখানে আসলো কাউন্সিলিং প্রক্রিয়াটা চললো, শিশুটি কতটি উপকৃত হলো, কতটি আসলে গঠনমূলকভাবে সে গ্রহণ করলো এবং পরবর্তী সমস্যা সমাধানে কতটুকু সে প্রয়োগ করতে পারবে, সে দিকটাও কিন্তু পরিবারকে বুঝতে হবে। এবং পরিবারেরও যে সমাধানযোগ্য পরিবর্তনযোগ্য কিছু আচরণ রয়েছে সে সম্পর্কেও কিন্তু তাদের অবহিত ঘটল। এবং কেস পরিসমাপ্তি সেটা হচ্ছে তার জীবনের গল্প বলতে তাকে সক্ষম করে তোলা। কাউন্সিলিং প্রক্রিয়ায় শিশু কথা বলার যে একটি দক্ষতা বৃদ্ধি হয়, শিশুর অভ্যন্তরীণ পরিবর্তন ঘটানো হয় এবং শিশুকে সর্বোপরি শিশুর বিভিন্ন ধরনের বাস্তবমুখী জ্ঞান প্রয়োগের চেষ্টা করা হয় এবং এভাবে কিন্তু একটি কেসের পরিসমাপ্তি ঘটে। এই আলোচনাটি আসলে খুব কয়েক মিনিটের, যেটা সংক্ষিপ্ত আলোচনায় মনে হচ্ছে যে একটি শিশুর সাথে কাউন্সিলিং প্রক্রিয়া এভাবে শেষ হয়ে যায়, কিন্তু আসলে এই কাউন্সিলিং প্রক্রিয়া 1 ঘন্টার হতে পারে, যেটা অনেক দিনের ব্যাপার, যেখানে 40-50টি সেশনের দরকার হতে পারে। 1 মাসেরও বেশি সেশন কিন্তু একটি শিশুর সমাধানের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া দরকার হতে পারে। তো এখানে আমরা শিশুর কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম। শিশুর যে সমস্যাগুলো সেগুলোর ধারাবাহিকতায় কিন্তু শিশুর সঙ্গে আসলে কাউন্সিলিং প্রক্রিয়াটি চলতে থাকবে। তো এইভাবে আসলে শিশুর সমাধান করতে হবে। সবচেয়ে বড় কথা, শিশুর সমাধান শিশু যেহেতু বোঝার ক্ষমতায় অনেক সময় থাকে না, এক্ষেত্রে শিশুর যতটা না দায়িত্ব তার পাশাপাশি কিন্তু তার পরিবারের দায়িত্ব অনেক বেশি। তো আমাদের যারা আসলে ছোট বাচ্চা বা শিশু রয়েছে আমাদেরকে কিন্তু অনেক বেশি আন্তরিকতার সহিত বুঝতে হবে, তাদের আবেগীয় দিকগুলোকে গুরুত্ব দিতে হবে। তাদের যে আচরণগত সমস্যা রয়েছে সেগুলো সমস্যার সমাধান করতে গেলে আমাদেরও কিছু আচরণগত দিকের পরিবর্তন আনতে হবে। এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র তাদের উপর চাপ প্রয়োগ করে তাদেরকেই ছোট বলে করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। যেটা আসলে নিয়ম সেটা ছোট শিশুর ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, সেটা বড়দের ক্ষেত্রেও কিন্তু তেমনি একইভাবে প্রযোজ্য। তো আজ এ পর্যন্তই। তোমাদের ধন্যবাদ, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।